বিচার চাই, বিচার চাই বলুন। আপনাকে যুক্ত করা হয়েছে বলুন ভাইয়া। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, বলুন। আশা করি আপনি শুনতে পাচ্ছেন ঠিক মতো, বলুন। তো ভাই বাংলাদেশে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, বাগেরহাটের যে সাদ্দামের কে প্যারোলে মুক্তি দেওয়া হলো না, তার স্ত্রী তারপর সন্তানের লাশ দেখার জন্য, এটা নিয়ে আপনার মতামত কি? খুবই খারাপ অবস্থা ভাইয়া, খুবই খারাপ অবস্থা। মানে আইন এখন তো ভাই মোটামুটি established একটা মব কালচার, তো আই গেস এরা সবাই জানে। মানে বাংলাদেশের এই 5ই আগস্টের পর তো আমরা অনেক ধরনের কাহিনী দেখলাম। আমরা তো এটাও দেখলাম যে অ্যাকচুয়ালি এসব কেমন অবস্থা চলে, আদালতগুলো তো কেমন অবস্থা এক একজনের, এক একজন যারা অ্যাডভোকেট আছেন তাদের মুখের ভাষা কি, তাদের অঙ্গভঙ্গ কি, তাদের চরিত্র কি, এগুলোও দেখা যাচ্ছিল। তো ওই কালচার গুলোতে যে আপনি কোনো ধরনের কোনো সুষ্ঠু বিচার পাবেন, ওই ভরসা ভাই আমার একেবারেই মানে শেষ হয়ে গেছে। ওই ভরসায় বিন্দুমাত্র নাই। সো সাদ্দামের সাথে যেটা হইলো, ভাই বাচ্চা মরা তো ভাই ইয়ে করা যায় না আসলে। বাচ্চা মরা তো ভাই মানে হজম করা যায় না, তাই না? তো খুবই খারাপ। ভাই জাস্ট এইটা না, আরো এমন কেসেস অনেক আছে সেম, লাইক এমন অনেক ঘটছে, কিন্তু এগুলার কোনো বিচার হয় নাই, না আইনি কোনো প্রক্রিয়া হয়েছে। আর হ্যাঁ, সোশ্যাল ফর এক্সাম্পল ধরেন আমাদের যে এই যে পুলিশদেরকে যে মাইরা ঝুলাই দিল, একজন হিন্দু পুলিশরা যে মব টাইনে নিয়ে এসে যে মাইরা করে রাখলো, আবার ওটা নিয়ে গর্ব করলো, এগুলোর কোনো বিচার হবে না? বলেন ভাই, এরা তো দেশের সাথেই, এরা যে কাজ করুক, এদের তো দেশের সাথে, দেশের জনগণের জনগণের ইসার জন্য, জনগণের সুরক্ষার জন্য তাদেরকে রাস্তায় নামানো হয়েছে। ফাইন, তারা যদি এমন কোনো কাজ করে যে কাজগুলো অন্যায়, পুলিশ যদি এমন কোনো কাজ করে যে কাজগুলো অন্যায়, এমন কোনো কাজ করে থাকে যে কাজগুলা নির্দোষ মানুষের উপর অত্যাচার করা টাইপের কোনো কাজ, তাহলে এটা আদালতে বিচার হোক। ওটা আদালতে বিচার হোক, সেটা সমস্যা নেই তো। বাট আপনি যদি বিচার কার্য পর্যন্ত যেতে দিবেন না, আবার এটাতে গর্ব করাইতে দিবেন, আবার এগুলো নিয়ে যাদের থ্রেট দিবে তাদেরকেও মানে গর্বের সাথে বের করে যেতে দিবেন। কচি কচি পোলা পাইনি সেগুলো এই ধরনের কথা বলবে যে আমরা পুলিশ মেরে ঝুলাই রাখছি, পুরাই ফেলাইছি। তো ভাই এই দেশে কোনো বিচার অ্যাকচুয়ালি নাই ভাই। দেশটা ভাই একেবারেই অসাধলে গেছে। সামনে কি কোনো উত্তরণের পথ আছে এগুলা থেকে? হোপ ছাড়া যাবে না। মানুষের মানুষের তো একটাই জিনিস থাকে, সেটা হচ্ছে হোপ, যে আহ, আজ অবস্থা খারাপ, ভবিষ্যতে বেটার হবে। উত্তরণের পথ না থাকলেও ওইটার হোপটা রাখা লাগবে, এন্ড ওইটার জন্য কাজ করে যেতে হবে। ভাই বিএনপি যদি ইলেকশনে আসে, তারপর কি ওরা এগুলো সলভ করতে পারবে, নাকি মব কন্ট্রোল করতে পারবে না? বিএনপি আসলে যে দেশের খুব বেশি একটা ভালো হবে সেটার কোনো গ্যারান্টি নাই, বাট ওই ইয়েটা রাখতে হবে। এখন তো ভাই আমাদের কিছু করার নাই, টু বি অনেস্ট। বিএনপি তো আসতেছে, এটা তো মোটামুটি এস্টাবলিশড, রাইট? আর ইয়ে হবে জামাত। তো যেহেতু আর কিছু করার নাই, সেখানে সেখানে আমাদের রিয়ালিটি মাইনে নিয়ে ওই বিএনপিতে থেকেও কিভাবে একটু হলো ন্যায় বিচার পাওয়া যায় বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, সেটার জন্য কাজ করতে হবে। ইউএসএ তো জামাতকে সাপোর্ট দিছে, ওয়াশিংটনের রিপোর্ট লিক হয়েছিল যেটা কয়েকদিন আগে। হ্যাঁ, দেখলাম। তো ইউনুস তো ইউএস এরই এজেন্ট, সো ও তো জামাতকে আনতে চাইবে এনিহাউ ইঞ্জিনিয়ারিং এর ও তো মাধ্যমে। জামাতকে বহুত আগে থেকেই আনতে যাচ্ছে না ভাই। আচ্ছা, একজন ভাইয়া বলতেছেন যে পুলিশ মেরে ঝুলে রাখছিল, তারা ছাদের উপরে বসে স্নাইপার চালাচ্ছিল। ফাইন, যদি তারা ছাদের উপরে বসে স্নাইপার চালায়, ফাইন, আপনি তাদেরকে ইয়ে করেন, তো ওটার বিচার করেন। যদি তারা অ্যাকচুয়ালি কাজ করে থাকে, স্নাইপার চালাই থাকে, তাহলে তাদের বিচার করেন, সমস্যা নেই তো। বা ওইটার ন্যায্য বিচারটা হোক, ন্যায্য বিচারটা হোক। আর যদি যদি আপনারা মবিং করেন, আপনারা মব বাহিনী যে মানে আপনি বা জুলাই আন্দোলনকারীরা ওনারা যে মবিং করে, তাদের বিচার হোক। ফর এক্সাম্পল ভাই, ওই পুলিশ তো ভাই আপনার ইয়ে হইতে পারতো, আপনার আত্মীয় হইতে পারতো, হইতে পারতো না? আপনার আত্মীয় হইতে পারতো, আপনি নিজেও হইতে পারতেন। এখন ওইটা কি আসলে চালাইছিল কিনা, স্নাইপার আসলে চালাইছিল কিনা, সেটা তো জানা উচিত। আপনার আত্মীয় হলে আপনি জানতে দিতেন না যে আপনার ধরেন একটা কাজিন, আপনার ছোটবেলায় যার সাথে বড় হয়েছে, সে কাজিন এই কাজ করছে, তার উপরে তাকে মেরে ঝুলা রাখছে, আপনি যেতে জানতেন না যে সেই কাজটা আদৌ করছে কিনা, তাকে মারাটা আদৌ একটা সঠিক কাজ হয়েছে কিনা, জানতে যেতেন আপনি? জানা তো উচিত মানুষের, সে জানার তো রাইট থাকা উচিত। বিচারই চলতে দিবেন না, এমনি নিতে দিয়ে দিচ্ছে, নিবে কেমন কথা?
ভাই বিএনপি তো যেমন জিয়া করছিল, মেজর জিয়া করছিল যে ধর্মনিরপেক্ষতা সরায় দিছিল সংবিধান থেকে। সো বিএনপি আসলে তো সেম করবে। তারপর ধর্মনিরপেক্ষতা যখন সংবিধান থেকে সরে যাবে তখন তো মবের যে ইসলামিস্ট মবগুলো আছে ওদের জোর তো আরো বেড়ে যাবে ভাই। দেখেন, যেগুলো আমাদের হাতে করার কিছু থাকবে না সেগুলা নিয়ে অ্যাকচুয়ালি ভেঙে পড়লে কোনো লাভ নাই। আসলে লাভ আছে কি বিচার চাই ভাই? না, লাভ নাই। যেটা যদি এরকম কিছু হয় আমরা এটার দরকার হলে যেভাবে পারি মোকাবেলা করার চেষ্টা করবো। আর যেটা আমাদের হাতে আছে ততটুকু আমরা করার চেষ্টা করবো। যতটুকু আমার হাতে নাই, ফাইন, ওটা নিয়ে মরে পড়ে থাকলে তো লাভ হবে না। আচ্ছা ভাই, এইটুকুই বলার ছিল। আচ্ছা, একজন কমেন্ট করছেন জনগণরে মারছে, জনগণ তাদের মারছে, সমস্যা কোথায়? তাহলে ভাই আপনি সভ্যতা চান না, আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে জাঙ্গল রুল। আমার মারছে, আমি ওরা মেরে ফেলাইছি, কোনো ইয়া নাই। ভাই জনগণকে যে অ্যাকচুয়ালি মারছে এই জিনিসটা তো প্রমাণ করেন, এই জিনিসটা প্রমাণ হোক। এটা প্রমাণ হতে সমস্যা কোথায়? কোথায় এই জিনিসের প্রমাণ হতে সমস্যা কোথায়? আমি কখন বলতেছি জনগণরা মারছে, ভালো করছে? অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে কিভাবে ধরেন, একটা শান্তিপূর্ণ র্যালি ধরেন, আপনারা একটা ন্যায্য, ফর এক্সাম্পল ধরেন বাংলাদেশে অনেক শান্তিপূর্ণ র্যালি হয়েছে, শান্তিপূর্ণ ইয়ে হয়েছে, আন্দোলনও হয়েছে, যেখানে গাড়ি ভাঙা হয় নাই, যেখানে ইয়ে করা হয় না। ফর এক্সাম্পল আপনি ধরেন আমরা যখন শাহবাগে গেছিলাম, শাহবাগে যে ভাই আমরা গাড়ি ঘোড়া ভাঙি নাই, আমরা যে কোনো জনতারে যে পিটাই নাই, আমরা যে কারো বাসা বাড়িতে যে ইয়ে করি নাই, বাসা বাড়িতে যে আক্রমণ করতে যাই নাই। একটা শান্তিপূর্ণ ইসে মিছিলে কিভাবে ওটা একটা রাইট হয়ে গেল, কোন দিক থেকে উস্কানিটা আসলো, এটা তো একটা প্রপার তদন্ত হওয়া উচিত। ওটা রাইটটা কি পুলিশের জন্য হয়েছে নাকি রাইটটা ওই ভিতর থেকে কেউ করাইছে? ওই পুলিশও যদি করে থাকে কার ইয়েতে করছে, সরকারের সাথে করছে নাকি সেটার বাইরে কেউ করছে? এই জিনিসগুলো তো মানুষের জানা উচিত, মানুষের যারা রাইট থাকা উচিত। জনগণের মারছে, মেরে মেরে ফেলেছে, সমস্যা কোথায়? জঙ্গলে বসবাস করেন নাকি ভাই আপনি? না না ভাই, এটা যদি করেন তাহলে আপনি কি সমর্থন করতেছেন? কি সমর্থন করতেছেন জানেন? আপনি সমর্থন করতেছেন জোর জার মুলুকতার। এই যে ধরেন ধরেন আপনি যে ইয়ারা কোচাবেন, ইন্ডিয়ারে কোচাবেন। ইন্ডিয়া যখন একবার জোর জার মুলুকতারে নেমে যাবে তখন ভাই মানবতা কইরে, এইগুলো কইরে, সেইগুলো করে, এগুলো করে কইরে বানাইতে হবে আপনাদের। সো একটু মানুষ হন ভাই, মানে ওয়েল, একটু একটু বোঝার চেষ্টা করেন। অন্যের পজিশনটা, একটা ডেথকে, একটা মানুষের মায়ের পিটায় ঝুলাই ফেলানো, এটাই এত লাইটলি নিয়েন না ভাইয়া। ওই জায়গায় আপনিও থাকতে পারতেন, আপনিও আজকে পুলিশ হইতে পারতেন। যদি আমি আবার আমি জানি না এই সিম্পল জিনিস কেন ব্যাখ্যা করতে দিতেছে। যদি কেউ নিরস্ত্র মানুষের উপর চালায়, গুলি চালায়, অফকোর্স এটা দণ্ডনীয়, এটার বিচার হওয়া উচিত। অফকোর্স এটা বিচার হওয়া উচিত। এই যে ধরেন ইয়াকে যেভাবে মারলো, যে আপনার ওই ছেলেকে আবু সাইদকে যেভাবে মারলো, পুলিশ যেভাবে গুলি চালাচ্ছে, ওটারও তো তদন্ত হওয়া উচিত, প্রপার বিচার হওয়া উচিত। সেটা মরলো কিভাবে? তারা কি কোনো লিথাল ওয়েপন ইউজ করছিল না? কিভাবে মরছে? এইগুলো তো প্রপার বিচার হওয়া উচিত। আপনারা বিচার চান না, এটা কেমন কথা? হ্যাঁ, আচ্ছা, আসিফ আসিফ ভাই। ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, হ্যাঁ বলেন। ভাই আপনি তো লাইক বিএনপিকে প্রেফার করেন বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের জন্য। সো আপনার কাছে আমি প্রশ্ন হলো, কোন দলকে প্রেফার করি না। আমি বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে ভিত্তি করে আমি মনে করি এখন বিএনপি না আসলে জামাত আসবে। জামাত আসাটা বাংলাদেশের জন্য বিপজ্জনক। বিএনপি কি ভাই জামাতের কি বলে এলাই না? জামাত আর বিএনপির ইন্টেনশন বিএনপিও জামাতের এলাই, আওয়ামী লীগও জামাতের এলাই। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলাই মোটামুটি জামাতের সাথে বিভিন্ন সময় অ্যালায়েন্স করেছিল। আপনার যদি মনে না থাকে, আদর্শগতভাবে ভাই, তাহলে আপনাকে মনে করায় দিই, শেখ হাসিনা একবার হিজাব টিজাব পরে জামাতের সাথে জামাতের সাথে ইয়া করছিল, এবং শুধু জামাতের সাথেই না, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামক একটা সংগঠনের সাথে জামাতের যে আওয়ামী লীগের যে সেই সময়ের ভারপ্রাপ্ত মহাসচিব ছিল জিল্লুর রহমান না, আরেকজন ব্যক্তি ছিল। সেই ব্যক্তি গিয়ে একটা চুক্তি করে আসছিল, যেটাকে বলা হয়েছিল যে ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কোনো আইন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার করবে না। এবং সেটার ভিতরে নারী নীতি ছিল, নারীদের সম্পর্কে যে ধরনের কুৎসিত ইয়া ছিল সেটা, এবং ফতোয়া, সেটাকে বলা হয় ফতোয়ার অধিকার দিবে, ফতোয়া দেওয়ার অধিকার দিবে। এই জিনিস আওয়ামী লীগ করছিল বিভিন্ন ধরনের রাজনৈতিক মানে ধর্মভিত্তিক রাজনৈতিক গোষ্ঠীর সাথে। এমনকি হেফাজতে ইসলামের মতো একটা মানে আপাত জঙ্গি একটা সংগঠনকে শেখ হাসিনা সবসময় পালছে, দুধকলা দিয়ে মানে মানে পেলে পুষে বড় করছে। এখন আপনার যদি একমাত্র সমস্যা হয় জামাত ইসলামী, তাহলে তো ভাই
মানে এটার সাথে আমি একমত না। আমার একমাত্র সমস্যা ভাই, জামাত ইসলামী না। আমার জামাত একমাত্র সমস্যা আমি মনে করি না বাংলাদেশের ইসলামিজমের ভিতরে শুধুমাত্র জামাত ইসলাম আছে, এটা আমি মনে করি না। আমি মনে করি যে ইসলাম ইটসেলফ একটা অত্যন্ত ক্ষতিকর জিনিস, যেটার অনেকগুলা উইং আছে। এখন একটা উইং এর সাথে ফাইট করতে গিয়া আওয়ামী লীগ জামাতের সাথে ফাইট করতে গিয়া বাদ বাকি অনেকগুলা উইংকে তরতাজা করছে। যেমন হচ্ছে গিয়ে হেফাজতে ইসলামকে দুধ কলা দিয়ে পেলে পুষে বড় করছে, যেটা জামাতকে ট্যাকেল দেওয়ার জন্য। কারণ আদর্শগতভাবে দেওবন্দ মাদ্রাসা এবং জামাতে ইসলামীর আকিদাগত সমস্যা আছে, এবং দেওবন্দ মাদ্রাসাতে যারা পড়ালেখা করে বা দেওবন্দি যারা, তারা জামাতকে কাফের ফতোয়া দিয়েছিল একসময়, আল্লামা মওদুদিকে কাফের ফতোয়া দিয়েছিল। এই কারণে আওয়ামী লীগ যেটা করছে যে হেফাজতকে শক্তিশালী করে জামাতকে সেটা দিয়ে সাইজ করার চেষ্টা করছে, কিন্তু এইটা দুইটাই সাপ 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 মারা এটাই বলতে গেছিল আছি ভাই, সাপ মারার জন্য আরেকটা সাপের দুধ কলা খাওয়া বড় করছে। দুইটাই সাপ। দুইটাই সাপ। আওয়ামী লীগ যেটা করছে এক সাপরে দমন করার জন্য আরো 3টা সাপরে পয়দা করছে, 3টা সাপরে নিয়ে আসছে মাঠে, তোরা খেলাইসা, হ্যাঁ তোরা এসে এখন খেলা, ভাই যে ওই সাপটা 3টা অন্তত ওই সাপটা ট্যাকেল দিতে। তখন আমি বুঝতে পারতেছি যে জামাত ইসলামীর ট্যাকেল তো আওয়ামী লীগ দিতেছে তাদের রাজনৈতিক কারণে, তাহলে তো এটা তো ইসলামিজম যে একটা সমস্যা এবং জঙ্গিবাদ যে একটা সমস্যা, এই সমস্যাকে ট্যাকেল দেওয়ার জন্য তো তাহলে আওয়ামী লীগ এটা করতেছে না। আওয়ামী লীগ তো নিজ স্বার্থে এটা করতেছে, যে জামাত থাকলে তাদের প্রবলেম, সেই কারণে এটা করতেছে। তাহলে তো আমার আওয়ামী লীগ তো আমার কোনো পারপাস সার্ভ করতেছে না। আমি যেটা মনে করি বাংলাদেশের জন্য ভালো, সেই পারপাস তো আওয়ামী লীগ সার্ভ করতেছে না। তাহলে তো ওইটা তো একই হইলো। এখন যদি বিএনপি গিয়ে জামাতের সাথে যোগ দেয়, তাইলেও তো ওই একই হইলো। আমার কাছে তো এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। হেফাজত আর জামাতের ভিতরে তো আমি কোনো পার্থক্য দেখি না। বরঞ্চ হেফাজত কিছু কিছু ক্ষেত্রে আরো জঙ্গি। জামাত যেখানে দেখা যাচ্ছে যে ইসেরেও দিতেছে, মহিলাদেরকেও নমিনেশন দেওয়ার কথা করতেছে, তাদের ইসের উঠতেছে, আলোচনায় উঠতেছে, কিন্তু হেফাজতের তো দূর দূরান্ত পর্যন্ত দেয় নাই, কিন্তু আলোচনাতে উঠছে, কথাবার্তা হয়েছে। হ্যাঁ, ভাই কথাবার্তা পর্যন্ত গেছে। এগুলো বলে না আসিফ ভাই, প্লিজ ফর ফাক ফারাজ সেক ভাই, এগুলো বলে না ভাই। ফারাজ এই ভাই, যে আমি যদি কম্পেয়ার করি, এগুলো টোপ আপনি কেন কম্পেয়ার করেন আসিফ ভাই? না টোপ না, আপনি কেন আমরা যদি কম্পেয়ার কম্পেয়ার করেন? করি দুইটা হেফাজত এবং জামাতের ভিতরে যদি কম্পেয়ার করি, আপনি চিন্তা করেন হেফাজতের দূর দূরান্ত পর্যন্ত এরকম কোনো আসিফ ভাই এর আলোচনাও আগেও সম্ভব না। এর আসিফ ফর টোল্ড ধরেন ফর এক্সাম্পল, আমি যদি আপনার মুমিন হিসাবে দিই, মুমিন হিসাবে যদি আপনার মুমিনদের যদি আপনার উদাহরণ দেই, ধরেন আপনি যদি বিটুইন মিনার এন্ড বিটুইন মনে করেন এম কে হাসান, আপনি কারে মানে একটা একটা লোক হিসাবে মানে একটা একটা প্রেফারেবল লোক হিসাবে করবেন, পছন্দ ফারাজ ভাই, করবেন যে আমি তো এই এটা লোকটা শুরুতে preferable। বলেই দিলাম যে আমার কাছে দুইটাই বদমাইশ, আমার কাছে দুইটাই মানে কালো সাপ। কিন্তু তাহলে আমি এই যে আপনি আমি তো এটা জানেন যদি আসিফ যদি ভাই, আপনি যখন তো এটা যখন এই জানেন যে এম কে কম্পেয়ারটা আসবে, হাসান যখন এম এই কে কম্পেয়ারটা হাসান আসবে যে আওয়ামী লীগ তো জামাতের বিরোধী, বিএনপি তো জামাতের সাথে করছে, আরে যখন এই না, আলোচনাটা এটা আসবে, ঠিক এই আছে, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, এটার সাথে আমি যে খুব বেশি মানে বিরোধ করতেছি সেটা না। থিং ইজ আসিফ ভাই, ধরেন আমি বলতেছি, আমি বিরোধিতা করতেছি এই জায়গায়, ধরেন আপনি জানেন যে দুই বান্দা একই জিনিস চায়, এক বান্দা হচ্ছে সরাসরি বলতেছে আমি এটা চাই, আরেক বান্দা বলতেছে মিথ্যা কথা, লিটারাল সেন্সে মিথ্যা কথা, যে আমি সেইটাই চাই, সে ওইটাই চায়, ওই হামজাদা একই জিনিস চায়, কিন্তু আমি কইতেছে জানি মিথ্যা কথা, ভাই, মিথ্যা এই কথা ভাই, হয়ে যেত। আমি জানি ভাই। তাহলে ভাই আপনি ওটাকে কেমনে করতেছেন যে না না, অ্যাটলিস্ট ও তো বলছে, এটা তো আমি বলা এই তো এটা টোপ। ফারাজ ভাই, আমি তো এই আলোচনার সাপেক্ষে বলতেছি। আমি তো শুরুতে বলেই নিছি যে আমার কাছে দুইটাই তো মানে ইসলামের আমার দুইটা কাছে উইং। আমি 100% এই জিনিসটা 100% এভরি সিঙ্গেল টাইম ওটস হচ্ছে গিয়ে যে আপনারা টোপ দিতেছে, আমি টোপকে ফারাজ ভাই, আমার মানে মনে হয় ফারাজ ভাই, টোপকে আমার মনে প্রমাণ হয় আপনি হিসেবে আমার নিতে। ফারাজ ভাই, আমার মনে হচ্ছে আপনি আমার পয়েন্টটা বুঝতেছেন না। আমি কিন্তু বইলেই নিছি যে আমার কাছে দুইটাই সেম, দুইটার ভিতরে তো কোনো পার্থক্য নাই, কিন্তু আলোচনাটা যখন এই জায়গাতে আসতেছে যে বিএনপি তো আমাদের সাথে জোট করছিল, এই জায়গায় যখন আলোচনাটা আসতেছে এই পয়েন্টে, তখন আমি দেখতেছি আরে আদিব, আরেকটা ছোট কথা একটু জিজ্ঞেস করি, ডু ইউ থিঙ্ক যে দ্য অ্যালায়েন্স বিটুইন বিএনপি অ্যান্ড জামাত আর অ্যালায়েন্স বিটুইন বিএনপি জামাত আর আওয়ামী লীগ সমান সমান, নাকি এটার মধ্যে তারতম্য আছে আপনি মনে করেন? এটার ভিতরে তারতম্য, এটা নিয়ে তো আসলে আলাদা করে কথা বলতে হবে, কারণ এটা নিয়ে আলাদাভাবে আমি এখানে অনেকগুলা সমান সমান মনে করেন কিনা যে একই অনেকগুলা একই পয়েন্ট, লেভেলের মানে? না এটা নির্ভর করে হচ্ছে গিয়ে মানে কর্তৃত্বটা কোন দলের ভিতরে বেশি। যখন মনে করেন আওয়ামী লীগের ভিতরে যখন ডমিনেশনটা বেশি থাকবে, তখন জামাত খুব বেশি সুবিধা করতে খুব বেশি সুবিধা করতে পারবে না। আবার যদি আওয়ামী লীগের ভিতরে যদি কন্ট্রোলটা একটু লুজ থাকে, তখন জামাত আবার সুবিধাটা করতে পারবে। এখানে পাওয়ারের একটা বড় ভূমিকা আছে, যে কোন দলের পাওয়ার স্ট্রাকচারটা কিরকম, ওইটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। আগে এই আলোচনাটা একটু শেষ করি, যে যখন এই আলোচনাটা এখানে আসে যে এই যে বিএনপি তো জামাতের সাথে জোট করছিল,
হ্যাঁ, বিএনপি জামাতের সাথে জোট করছিল, আওয়ামী লীগও জামাতের সাথে জোট করছিল, এবং আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়েকটা দলের সাথে গিয়া জোট করে আসছিল, চুক্তি করে আসছিল, ফতোয়া চুক্তি করে আসছিল, এবং হেফাজত ইসলামীরা এত এত ইয়া দিচ্ছে, জায়গা সম্পত্তি দিচ্ছে ইয়া করার জন্য। এবং আরো হাসিনা তখন নিজেকে ইয়াসিন আরাফাতের সাথে তুলনা দিতেছিল আসিফ ভাই। হ্যাঁ, যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করে গেছে। এবং এই যে সবচাইতে যেটা নিয়ে আমি বেশি কথা বলছি এবং যেটা নিয়ে আমি সবচাইতে আপত্তি জানাইছি, যে ঢাকা ইউনিভার্সিটিতে এই মাদ্রাসা সাবগুলারে এই যে চুনাহাগা মাদ্রাসা থেকে টাইম নাই না ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকাইছে, এই যে বাসমারাটা যে খাইছে হাসিনা, এই ইউনিভার্সিটির পোলাপান, এই যে মাদ্রাসার পোলাপান গুলাই কিন্তু পরে গিয়া হাসিনার ইয়াটা করছে। আমি এটা বারবার বলি, এইটা বলার আমার একটা ইয়া আছে, কারণ এই জিনিসটা আমার কাছে সবচাইতে মানে প্যাথেটিক লাগছে, যে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা, যেই জায়গাটা আমাদের মানে অস্তিত্বের একটা অংশ, আমাদের বাঙালি অস্তিত্বের শুরু হয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমি মনে করি বাঙালি অস্তিত্ব এবং ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে একটা আরেকটার সাথে মিলা আছে, এই দুইটাকে কখনো আলাদা করা যাবে না। ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বাঙালির একেবারে ইয়া ভূমি, মানে আতুর ঘর। এই আতুর ঘরটার এই হাসিনা গিয়া এই যে এই জঙ্গিটিরে সব টাইনা টুইনা নিয়ে আসছে এইটার মতো, এবং এটার যে ফলাফল। এবং ভাই আপনি চিন্তা করেন, তারা তারা গভর্নমেন্টের লোকজন, তাদের কাছে ইনফরমেশনের কতটা ফ্লো, তারা এটা জানে যে অলরেডি যে ইয়েগুলা তাদের মনে করেন যে ভার্সিটিতে ভর্তির কোচিং গুলা, এইগুলার মানে শিকড়ে আছে জামাত। আর এরপরে ভাই মানে ভর্তি ভর্তি থেকে যেখানে ইন্ডক্ট্রিনেশন শুরু, সেইখানে মানে হাসিনা কি করলো, এমন ব্যবস্থা করলো যেখানে পুরো ইন্ডক্ট্রিনেটেড পিপল ছোটবেলা থেকে যেই জঙ্গি সেইগুলো যে সরাসরি এক্সেস পেতে পারবে, আরো হ্যাঁ, রাস্তাটা একদম ক্লিয়ার করে দূষিত একদম শেষ করে ফেলালো। দেখেন ফারাজ ভাই, এখন এই যে গিয়া এই যে চুনাহাগারে দেখলাম গিয়া কয় যে কোন পাহাড়ের নিচে নাকি ইউরেনিয়াম আছে বাংলাদেশে। হ্যাঁ, কি কইতে আয় এগুলা, কইতে তোরা আহস, তোরা জন্মাস কেমনে রে? তোদের মানে জন্মের সময় তোদের মায়ের লবণ দিয়া দেয় নাই না কেন? মুখে মুখে লবণ দিয়ে মেরে লিত। তোরা তো তাও মানে এগুলা বাইচা আছে কেমনে? এগুলা যে মানে মনে করেন পেশাব করে যে পানি দিয়ে নুন ওটা পরিষ্কার করতে হবে, এটাও তো বুঝবো না এই এই টাইপের চুনাহাগা বলদগুলা, তাই না? এই যে এগুলা এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট এগুলা, হ্যাঁ? এইগুলা তো মাদ্রাসার চিপা চাপায় মানে পাঁচা মারা খাওয়ানোর কথা, হুজুরের পাঁচা মারা খাওয়ানোর কথা, এগুলো আইসা উঠছে ইউনিভার্সিটির ভিতরে। এখন ভাই এই কারণে আমি আসিফ ভাই, আমি একটা জাস্ট সিম্পল একটা কথা বলি। ডু ইউ থিঙ্ক আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, ছোটবেলা থেকে আমি অত বেশি রাজনীতি নিয়ে ছিলাম না, অ্যাওয়ার্ড ছিলাম না। দ্য থিং ইজ, আমি যদি সাধারণ দেশের সাধারণ নাগরিক হিসাবে বলি, যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি যে আওয়ামী লীগের সাথে ইসের যে জড়াজড়ি, জামাতের যে জড়াজড়ি, এই জড়াজড়ি থেকে আরো বড় ধরনের জড়াজড়ি হচ্ছে বিএনপি আর জামাতের যে জড়াজড়ি। বিকজ আওয়ামী লীগের অ্যাটলিস্ট কিছুটা হইলো আদর্শ নীতি কথা হইলো কিছু একটা আছে, বিএনপির ভাই সেই জিনিসটা অ্যাকচুয়ালি নাই, জেনুইন সেন্সে নাই। বিএনপির নীতি কথা বলতে আপনি বিএনপির সংবিধান থেকে শুরু করে যে কোনো কিছু পড়েন, এরা যে কোন পারপাসে ইয়ে করে, বাংলাদেশি জাতীয়তাবাদ নামে যে বুলশিট গুলা বলে, এবং মূল একেবারে মূলই হচ্ছে গিয়ে ক্ষমতা, মানে মূল স্টেপটা হচ্ছে ক্ষমতা। ওটার জন্য তারা তাদের যদি 71 কার্ড পে করা লাগে 71 কার্ড, যদি ধর্মের কার্ড পে করা লাগে ধর্মের কার্ড, যদি ভারত বিদ্বেষী কার্ড পে করা লাগে সেটা। তো এইটা যেটার বিন্দুমাত্র কোনো আদর্শ নাই, সেটা যখন জামাতের সাথে মিলে, আই থিঙ্ক এই দুইটারে আলাদা করা, পাওয়ার, এই দুটার আলাদা করা, পাওয়ার থেকে সরাই না আসা, এটা একটু টাফার আমার পার্সোনাল অভিমত। আপনি কি মনে করেন একই জিনিস নাকি? না, আপনার মানে আপনার পয়েন্টটা সেন্স মেক করে, আপনার পয়েন্ট যে একেবারে মানে উড়ায় দেওয়ার মতো তা না। আসলে বিএনপির সেরকম কোনো পলিটিক্যাল আইডিওলজি নাই, এটা কি করার আছে ভাই? যেই পরিস্থিতির ভিতরে আমরা আছি, সেই পরিস্থিতির ভিতরে এখন এই কারণে বিএনপি কে এখন সমর্থন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমরা যদি গণতান্ত্রিক প্রসিডিউরে যদি ইয়া করি, আমি চাই বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রসিডিউর চালু থাকুক, এবং জামাত যদি আসে তাহলে সেই গণতান্ত্রিক প্রসিডিউরটা নষ্ট হয়ে যাবে। জামাতের পরে আওয়ামী লীগরা তো একেবারে নাই করে দিবেই, এবং বিএনপিরও নাই করে দিবে। জামাত আসলে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রসিডিউর সেটা আর মানে চালু থাকবে না। ভাই কোনো কিছু হবে না আসিফ ভাই, মানে আমরা অ্যাকচুয়ালি লাইট ততদিন দেখতেই পারবো না যতদিন পর্যন্ত বাঙালিকে এইটা বোঝানো না যাবে যে তোমরা যে মনে করতেছো যে ধর্ম যে একটা সত্য জিনিস ইয়ে করে, ধর্ম থেকে যে একদম এটা ধর্ম, ইসলাম যে একটা প্রতিষ্ঠিত সত্য ধর্ম, এটা যে তোমাদের মাথায় বসে আছে, এইটা থেকে যতদিন আপনি অ্যাকচুয়ালি বের করতে পারবেন, এই জিনিসটাতে যতদিন চ্যালেঞ্জ করতে না পারবেন, আই ডোন্ট থিঙ্ক জামাতরে থামানোর খুব বেশি একটা উপায় আছে ততদিনে। এই আমাদের কাজগুলাই আর কি করে দিতে হবে, টু বি অনেস্ট। জামাতরে থামাইতে গেলে ইসলামের সমালোচনা করতে হবে। এছাড়া যে ধরেন আপনি আওয়ামী লীগকে আপনি খোলা মনে যে কেউ রাস্তাঘাটে যে কেউ যে কোনো সময় ইয়ে করতে পারে, সমালোচনা করতে পারে, বিএনপি কেও করতে পারে, জামাতকে করতে পারে, বাট জামাতের কিন্তু আইডিওলজি নিয়ে করতে পারবে না ভাই।
বিএনপি আওয়ামী লীগের আইডিওলজি নিয়ে করতে পারবে, আওয়ামী লীগের যে আপনার বাঙালি জাতীয়তাবাদ, তারপর হচ্ছে আপনার ধর্মনিরপেক্ষতা, এগুলো নিয়ে করতে পারবে, বিএনপির গুলো নিয়ে করতে পারবে, জামাতের কাজ নিয়ে করতে পারবে, কিন্তু জামাতের আইডিওলজি নিয়ে করতে পারবে না ভাই। কথা হচ্ছে এই আইডিওলজিক্যাল অ্যাটাকটা দরকার। জামাতের আইডিওলজি যে আটার বুলশিট, এটারও কিন্তু এটা দরকার। তারা জামাতের বহু কিছু সমালোচনা করতে পারে, বাট করে যে আঘাত করতে পারে না। জামাতের এই করে আঘাতটা দরকার। যতদিন এটা না হবে, জামাত ধীরে ধীরে দেশকে গ্রাস করবে, এটা স্বাভাবিক জিনিস। বাট মুক্তির পথ একটাই, ইসলামের সমালোচনা। হ্যাঁ, আমরা সেটাই করব ফারাজ ভাই। আমি এটাই মনে করি, বিচার চাই ভাই। আমার বক্তব্য এটুকুই। আপনি যদি এই মানে আমার মানে টোটাল কনটেক্সটটা না বুঝে যদি আমাকে বলেন যে আপনি তো তেলে তেলে আপনি কি বিএনপি সমর্থক, তাহলে আমার মনে হয় যে এটা আপনি আমার বক্তব্যটা তাহলে ভুলভাবে উপস্থাপন করবেন। সেটা আমি বিএনপি সমর্থক না, আমি আওয়ামী লীগের সমর্থক না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি বিএনপিকেই আমি ক্ষমতায় দেখতে চাই। কারণ বিএনপি থাকলে গণতান্ত্রিক যে প্রসিডিউরটা সেটা অন্তত চালু থাকবে, না হলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রসিডিউরটা নষ্ট হয়ে যাবে। জি ভাই, বিএনপি পাওয়ারে থাকা আলটিমেটলি মিনস যে জামাতই পাওয়ারে থাকা। কারণ আমরা প্রত্যেকবার দেখছি যখন বিএনপি ক্ষমতায় আসছে জামাত স্পেস পাইছে, বিএনপি যখন ক্ষমতায় ছিল না, লীগ যখন আসছে তখন জামাত স্পেস পায় নাই। এইবার তো এই জিনিসটা মানে এই রাজনীতিতে সবসময় সবকিছু কনস্ট্যান্ট থাকে না। এই নির্বাচনে আমার কাছে মনে হয় না আপনার কথাটা সত্য। কারণ আমি অলরেডি দেখতে পাইতেছি বিএনপি এবং জামাতের ভিতরে, জামাত যেহেতু ফুল নিয়ে নির্বাচন করতেছে, এই এবং বিএনপির যে বক্তব্য, এই সময়ের বক্তব্য, এবং জামাতের যে পরস্পর বিরোধী, বিএনপি এবং জামাতের যে পরস্পর বিরোধী বক্তব্যগুলা, এগুলা থেকে আমার কাছে মনে হইতেছে না যে বিএনপি আসলে জামাতকে কোনো ধরনের স্পেস দিতে চায়। বিএনপি আসলে জামাতকে মানে হার্ডলাইনেই যাচ্ছে, বিএনপি আসলে জামাতের বিরুদ্ধে হার্ডলাইনেই যাচ্ছে, সেটা বলে আমার কাছে মনে হয়েছে। ভাই, বিএনপি যদি জয়ী দল হয় আর জামাত যদি বিরোধী দলে আসে, তাহলে বিএনপি তো জামাতকে মানে স্পেস থেকে একেবারে বের করে দিতে পারবে না, জামাতকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। জামাতকে নিশ্চিহ্ন তো কোনো এইভাবে করা সম্ভব না ভাই। মানে কোনো আপনি যদি এটা আশা করেন। আমি আপনার একটা গল্প বললে আপনি বুঝে মজা হবেন ভাই। 5 আগস্টের পরে আপনার মনে আছে আল্লাহ ভাই নামক একজন ব্যক্তির সাথে আপনি কথা বলেছিলেন, মোহাম্মদ আল্লাহ নামে একজন ব্যক্তির সাথে কথা বলেছিলেন সত্য সন্ধানের লাইভে, মনে আছে ভাই? একজন বয়স্ক, উনি হচ্ছে আপনার মুক্তিযোদ্ধার, হয়তো একজন মুক্তিযোদ্ধা, উনি কখনো বলেন না, বাট ওরকম একজন ব্যক্তির সাথে কথা বলছেন। আপনার কি মনে আছে এরকম কারণ মনে আছে? আল্লাহ ভাই এটা মনে আছে, আল্লাহ ভাইয়ের সাথে কথা বলেছিলেন হয়তোবা সত্যের সন্ধানের লাইভে। তো উনি তো পুরোপুরি প্রো আওয়ামী লীগ, প্রো 71। উনি মুক্তিযুদ্ধকে খুব শক্তিশালী ভাবে নিজেকে নিজের মধ্যে ধারণ করে, এবং তার থেকে তার জীবনের থেকে বড় মূল্যবান হচ্ছে বাংলাদেশের সংবিধান। মনে করেন ভাই, সংবিধান নিয়ে কথা বলছিলেন। তো উনি ইসের পরে 5 আগস্টের পরে আওয়ামী লীগের পক্ষে লাইভ করতেন, প্রায় সময় লাইভ করতেন, এবং তার নাম থাকতো এখানে মোহাম্মদ আল্লাহ। উনি আওয়ামী লীগের বিভিন্ন লোককে এমনিতে ইনভাইট করতেন তার লাইভে যেন আসে। উনি ইউরোপের একটা দেশে থাকেন। হ্যাঁ, মনে আছে। হ্যাঁ। তো উনি লাইভ করতে করতে একজন আওয়ামী লীগ তার লাইভে যুক্ত হয়, যেহেতু সে আওয়ামী লীগের প্রো আওয়ামী লীগ কথা বলে, তার লাইভে যুক্ত হয়, কথা বলে, এবং কথা বলতে বলতে সে দেখি আওয়ামী লীগের লোক, সে ক্যামেরা ওপেন করে বেশ বড় বড় বক্তব্য দিতেছে, বড় বড় কথা বলতেছে যে আওয়ামী লীগ দেশের বড় সেই কথা বলতে বলতে যে হঠাৎ করে ওই লোকের খেয়াল পড়ছে যে সে কার লাইভে ঢুকছে। ওনার নাম লিখেছে মোহাম্মদ আল্লাহ। আপনি মোহাম্মদ আল্লাহ নাম দিচ্ছেন কেন? হ্যাঁ, সে পারলে ভাই আল্লাহ ভাইরে অপমান করে মারে, পারলে মারে। এই আল্লাহ ভাই কিন্তু এদের পক্ষে কথা বলতেছে, বাট তুই শালা নাস্তিক, তুই আল্লাহ নাম দিচ্ছিস কি জন্য? এই তো ভাই, একজন আওয়ামী লীগও বলেন, এটা বিএনপিও বলেন, দিনের শেষে ভিতরে ভাই এরা মুসলমান, দিনের শেষে ভিতরে মুমিন ভাই। আপনাকে একটা যখন শেষ না হবে। হ্যাঁ ভাই, আপনাকে একটা দুঃখের কথা বলি। ব্লগার রাজীব হায়দারের নানা ছিল আওয়ামী লীগের যে প্রেসিডিয়াম সদস্য, মানে আওয়ামী লীগ যখন সূচনা হয়েছে সেই সময় যে কয়েকজন মিলে এই আওয়ামী লীগের সূচনা করছে, তাদের ভিতরে একজন ছিল ব্লগার রাজীব হায়দারের নানা। হ্যাঁ, একদম কোর মেম্বার, শেখ মুজিবের সাথে একেবারে কোর মেম্বার, ঠিক আছে। এবং রাজীবের মাও ছিল এমপি। বলেন তো ভাই, যে তাদের ফ্যামিলির এখন পরে রাজীব মারা যাওয়ার পরে ইনিশিয়ালি হাসিনা যে মানে কথাবার্তাগুলো বললো, ওগুলা বাদ দেওয়ার পরে যখন প্রচার হইলো, যখন প্রমাণ হইলো যে ব্লগার রাজীব ধর্মের বিরুদ্ধে কথা বলছে, এরপরে হাসিনা কি করছিল আপনি কি জানেন? যে প্রথমত তো ভাই অন করছিল, প্রথমত তো রাজীবের পক্ষে বলছিল, এরপরে কি বলছে এটা ভাই না বলি আর। এরপরে ভাই খুব ভয়ঙ্কর অবস্থা হয়েছে, পুরো ফ্যামিলিটার পুরো খুব ভয়ঙ্কর অবস্থা হয়েছে। যেই ফ্যামিলি ছিল আওয়ামী লীগের একেবারে কোর মেম্বার,
তাদেরকে একেবারে একঘরে করে ফেলা হয়েছে এবং জায়গা সম্পত্তি নিয়ে পর্যন্ত দখল করে ফেলা হয়েছে। জায়গা সম্পত্তি তাদের সব দখল হয়ে গেছে এবং তাদের মানে তাদের নিচু পদের মানে কর্মীরা এসে, আওয়ামী লীগের কর্মীরা এসে তাদের জায়গা সম্পত্তি দখল করে ফেলছে। পরিবারটা খুবই ভয়ঙ্কর অবস্থার ভিতর দিয়ে গেছে এবং বেশ কয়েকবার হামলা টামলা হয়েছে, বাসায় গিয়ে হামলা টামলা করছে এবং আওয়ামী লীগের পোলাপানিকে হামলা টামলা করছে। তোর মানে পোলার জন্য এইরকম হয়েছে, আমাকে নেত্রীর দুর্নাম হয়েছে। ভাই কি একটা অবস্থা যে আপনি তেলে তেলে আর কি বলবেন, এর থেকে আর কি বলবেন বলেন? ভাই মানে নাই তো, বাংলাদেশের একটাই পথ, সেটা হচ্ছে জামাতের সমালোচনা করা, এই দ্যাটস ইট। মানে ইসলামের সমালোচনা করা। এছাড়া ভাই যেহেতু একজন ধরেন আওয়ামী লীগ যে করে সেও কিন্তু আসে ভাই আলটিমেটলি পয়সা কামাইতে, বিএনপি যে করে সেও আসে পয়সা কামাইতে, জামাত যে করে সেও পয়সা কামাইতে আসে, সাথে সাথে তার যে একটা জিনিস যেটা থাকে সে একটা থিওক্রেটিক্যাল সমাজ চায়, সে একটা তার ইসলামিক আদর্শ এখানে ছড়া দিতে চায়। তো ওইটা যেন না ছড়ায়, এই জিনিসটার জন্যই ফাইট করতে হবে এবং আওয়ামী লীগকেও বুঝতে হবে আওয়ামী লীগের রুটটা কি, তারা কিসের জন্য রাজনীতি তাদের করা উচিত, এই জিনিসটা তাদের বুঝতে হবে। তারা যদি এটা না বুঝে, তাদের মধ্যে যদি কোনো ডেভেলপমেন্ট না আসে, কে সাপোর্ট দিবে ভাই, কে দিবে? আই গেস এখন কিছু চেঞ্জ হইতেছে, বাট মানে দেখতেছি, বাট ভরসা তো ভাই করা যায় না। ইভেনচুয়ালি তো বাঙালি, ইভেনচুয়ালি মুমিন, ভরসা তো ভাই একজনের করা যায় না। ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আমরা বিচার চাই ভাইকে বিদায় জানাই। বিচার চাই ভাই, জি আপনি ভাই। কি আর কিছু বলবেন? জি না ভাই, এইটুকু জানার ছিল। ভালো থাকেন, তাহলে আপনাকে বিদায় জানাই। ফারাজ ভাই, আমি তাহলে আরেকজনের সাথে কথা বলে চলে যাব। আপনি যদি লাইভটা কন্টিনিউ করতে চান তাহলে করেন, আমি তাহলে একজনের সাথে কথা বলে চলে যাবো আর কি। তাহলে ফারাজ ভাই, আপনি কি যুক্ত করবেন? একজন মুমিনকে দেখেন পান কিনা। আপনি করেন, দেখেন কোনো মুমিন আছেন কিনা, কোনো বিশ্বাসী ভাই থাকলে একটু কমেন্ট করেন। কোনো মুমিন থাকলে এখানে কমেন্ট করেন, কোনো নাস্তিক কমেন্ট করেন না, কারণ হচ্ছে গিয়ে আর নাস্তিকদের সাথে ভাই, নাস্তিকরা যদি প্রতিদিন এসে বসে থাকেন কথা বলার জন্য, তাহলে তো এটা বিরক্তিকর হয়ে যায়। কারণ আমরা তো মুমিনদের সাথে বেশি আলোচনা করতে উৎসাহী, আপনারা তো এই জিনিসটা বোঝেন, তারপর আপনারা প্রতিদিন এসে এক একজন বসে থাকেন। একই ব্যক্তি প্রতিদিন আমি দেখি যে এসা ঠায় বসেই থাকেন। কোনো ইয়ে আছে? হ্যাঁ। নাই মনে হয় ভাই কোনো। আচ্ছা, লাইন ধরে